রোধ, তারণ বেগ, সেই সঙ্গে আছে কারশফের কারেন্ট ল, ভোল্টেজ ল, আর কিছু ইকুইপমেন্ট যেমন মিটার ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, আর শেষ দিকে আছে পোটেনশিওমিটার। তো আমরা একে একে আলোচনা শুরু করি। তো তারণ বেগের একটা ছোট অঙ্ক, যে এখানে একটা কপারের তার আছে যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে গিভেন, আর এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট। আমরা জানা আছে হচ্ছে কপারের পারমাণবিক ভর 63.5 আর তার ঘনত্ব দেওয়া আছে। কোয়েশ্চেন হচ্ছে তারণ বেগটা কত। আমরা যে সেই বিখ্যাত ফর্মুলা I = NA/VE, যেখানে ভি এর পরিচয় হচ্ছে তারণ বেগ। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, V = I/NA আর ইলেকট্রনের চার্জ। তো এখানে আমাদের কি কি জানা আছে, I এর ভ্যালু কিন্তু আমরা জানি 5 অ্যাম্পিয়ার, সো এটা আমাদের জানা আছে। ক্রস সেকশনাল এরিয়া সেটাও দেওয়া আছে, এই হচ্ছে সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ইলেকট্রনের চার্জ আমরা সবাই জানি E = 1.6 × 10⁻19 কুলম। সো আমাদের আসলে বের করতে হবে হচ্ছে n এর পরিচয়টা। আসলে n এর পরিচয় ছিল একক আয়তনে ইলেকট্রন সংখ্যা বা ক্যারিয়ার সংখ্যা। তো একক আয়তনের জন্য আয়তনটা তো লাগবে, যে টোটাল আয়তনের মধ্যে কত আছে আর একক আয়তনে কত। তো সেটা আমরা এখান থেকে বের করতে পারি। একটু খেয়াল করো যে এখানে ক্যাপিটাল M হচ্ছে পারমাণবিক ভর, আর আমরা জানি এক পারমাণবিক ভর বা এক মোলের মধ্যে কতখানি ইলেকট্রন থাকে, সেই যে অ্যাভোগাড্রো সংখ্যক। ওকে, তাহলে এবার আমরা একটু ডিল করতে পারি। আমরা জানি ρ = m/v, তাহলে এখান থেকে আমরা আয়তনটা পাবো V = m/ρ, এবং কোয়েশ্চেনে গিভেন m হচ্ছে তোমার 63.5 আর ডিভাইডেড বাই ρ হচ্ছে 8.95, সবই গ্রামে আছে, সো কনভার্ট করার দরকার নেই। তাহলে এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ আয়তন আমরা পেয়ে গেলাম, কিন্তু এটার পরিচয় কিন্তু n না। এখানে হচ্ছে মোট আয়তনের মধ্যে কয়টা পরমাণু আছে বা কয়টা ইলেকট্রন আছে। তাহলে আমরা এটাকে নাম দিলাম, সাপোজ এখানে কিছু একটা ভ্যালু আছে, সেই এত আয়তনের মধ্যে ইলেকট্রন আছে কয়টা, অ্যাভোগাড্রো সংখ্যক। সেই যে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 10⁻23, কিন্তু আমাদের n এর পরিচয় হচ্ছে একক আয়তনে। তাহলে এত আয়তনে আছে অ্যাভোগাড্রো সংখ্যক, অথবা একক আয়তনে আছে অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই ওই আয়তন। ওকে, তাহলে এখান থেকে আমরা মিটার কিউবে কনভার্ট করে নেবা। তাহলে এখান থেকে আমরা n এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। এই যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে n, পার মিটার কিউবে কনভার্ট করলে SI ইউনিট হবে। ওকে ওকে, রোধের সূত্রের উপর একটা অঙ্ক, যেখানে দুইটা তার আছে, প্রথমটা দৈর্ঘ্য দ্বিতীয়টার তুলনায় ছোট দেখতে পাচ্ছি, সেটা দেওয়া আছে। প্রথমটা দৈর্ঘ্য আর দ্বিতীয়টা দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 1:3, তার মানে দ্বিতীয়টা প্রথমটার তুলনায় 3 গুণ লম্বা। কিন্তু সেই সাথে তাদের পুরুত্ব কিন্তু সেম না, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, এখানে কম। তো ওটাও দেওয়া আছে এভাবে, প্রথমটার ব্যাসার্ধ, হ্যাঁ এই যে ক্রস সেকশন যে বৃত্তটা, সেটা ব্যাসার্ধ বাকিটার তুলনায় 3 গুণ, 3:1। এই যদি সিচুয়েশন হয় তাহলে কোয়েশ্চেন করছে এই তারের যে রোধ আর এই তারের যে রোধ, তাদের রেশিওটা কত হবে, দ্যাট ইজ R1 ডিভাইডেড বাই R2 = what। আমরা এটা ইজিলি বের করতে পারি। রোধের ফর্মুলা কি ছিল মনে আছে, R = ρL/A। হ্যাঁ, তাহলে এখানে রোটা ছিল আপেক্ষিক রোধ, যেটা কেবল উপাদানের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা আসলে বলতে পারি R সমানুপাতিক L ডিভাইডেড বাই A, কারণ দুইটা তার একই উপাদান বলা আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি R1 ডিভাইডেড বাই R2 = L1/L2, আর ব্যস্তানুপাতিক হবে A2/A1। আবার যেহেতু এগুলো একটা বৃত্ত, তাহলে তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে আসলে πr²। তাহলে আমরা লিখতে পারি πr1² ডিভাইডেড বাই এটা R2² ডিভাইডেড বাই πr1²। তাহলে আলটিমেটলি থাকতেছে L1/L2, যেটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে, ইন্টু R2/R1²। ওকে, তো কোয়েশ্চেনে দেওয়া আছে L1/L2 হচ্ছে 1:3 আর R2/R1 হচ্ছে 1/3 হোল স্কোয়ার। ওকে, ওখানে কিন্তু R1/R2, তো আমাদের এখানে R2/R1, তাহলে থাকতেছে 1/3 ইন্টু 1/9, দ্যাট ইজ 1/2। এবার কিছু তুল্যরোধের অঙ্ক করবো আমরা। তো নর্মাল তুল্যরোধ সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখলেই আমরা মানে বেশ কিছু স্পেশাল কাইন্ড অফ তুল্যরোধ একটু শিখবো। তবে তার আগে একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করে নেওয়া উচিত। মানে ক্লাস 9-10 পর আমাদের একটা ঝামেলা হয়ে গেছিলো যে সিরিজ কাকে বলে। মানে 9 এরকম একটা ডেফিনিশন দেওয়া ছিল যে R1 আর R2 রোধ যদি পরপর থাকে, মানে একটা শেষ মাথায় বাকিটার প্রথম মাথা যদি থাকে, তাহলে তারা সিরিজ। কিন্তু এই ডেফিনেশনটা কিন্তু অনেক ক্ষেত্রে খুবই রং। এমন যদি হয় কখনো যে দেখতে পর কিন্তু এখান থেকে সার্কিটে আরেকটা ব্রাঞ্চ বের হয়ে আসছে, সাপোজ দেখতে মনে হচ্ছে এরা পরপর অবস্থিত, কিন্তু আসলে কিন্তু তারা সিরিজে না। কারণ সিরিজের মেইন ডেফিনেশন কিন্তু এটা না। সিরিজ হতে হলে অবশ্যই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে সকল রোধের মধ্য দিয়ে কারেন্ট সেম। এখানে কিন্তু ভুলে ভাবা যাবে না যে কারেন্টের অ্যামাউন্ট সেম।
অ্যামাউন্ট নাও হতে পারে। এটার মিনিং কি বলতে যাচ্ছি আমি, সাপোজ এই একটা রোধ, এই আর একটা রোধ, এই দুটার মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার, এটা নিশ্চয়ই সিরিজে অবস্থিত না। মানে মান সেম হলে সেটা বোঝানো হয়নি, কারেন্ট সেম, মানে পানির একটা স্রোত হলে সেই স্রোতটা ভাগ হতে পারবে না, ওই একই স্রোত দুজনের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে সেটা কিভাবে পসিবল? সাপোজ এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে আর এখানে আরো দুইটা বা এরকম 3-4টা যা আছে, তাহলে এখানে একটা কারেন্ট আসতেছে সে আই, ওকে, সেই আইটা এই রাস্তায় এসে দুইটা জাংশন পেলো যে এখানে দুই রাস্তায় ভাগ হওয়া সম্ভব তার পক্ষে, তাহলে এটার নাম দিলাম I1 কারেন্ট, নিচেটা দিলাম I2। এখন একটু খেয়াল করে দেখো, এই আই আর এই I1 কিন্তু আলাদা কারেন্ট, মানে একটা কারেন্ট ভাগ হয়ে চলে গেছে। সো কোনোভাবেই এই রোধটার নাম যদি দিই 1 নম্বর রোধ আর এই নাম যদি দিই 2 নম্বর রোধ, তারা কখনোই সিরিজে অবস্থিত না, কারণ তাদের মধ্য দিয়ে সেম কারেন্ট যাচ্ছে না। বাট এই যদি 2 নাম্বার আর এই যদি 3 নাম্বার রেজিস্ট্যান্স হয়, তাহলে খেয়াল করে দেখো I1 কারেন্ট কিন্তু 2 এর মধ্য দিয়ে যাচ্ছে, 3 এর মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে একদম নির্দ্বিধায় বলতে পারবো আমরা 2 আর 3 সিরিজে অবস্থিত। অন্য কিছু সিরিজে আছে কিনা ওটা কনসার্ন না, ফার্স্টে দেখবা একদম অবভিয়াসলি কোনটা সিরিজে আছে। একইভাবে I2 কিন্তু এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই দুইটাকেই কিন্তু ক্রস করছে, সো এটা 4 নাম্বার রোধ, এটা 5 নাম্বার রোধ, তাহলে 4 আর 5 সিরিজে আছে। সো এটা একটু মাথায় রাখবে যে অবশ্যই সিরিজ হতে হলে কারেন্ট সেম। আর একইভাবে প্যারালালের ক্ষেত্রে কনসেপ্টটা কেমন, প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ সেম, এভাবে মনে রাখতে একটু কষ্ট, তো আমরা একটু বোঝানোর চেষ্টা করি যে প্যারালালটা কিভাবে আমরা কনসিডার করি। সেটা হচ্ছে একদম 19 এর ডেফিনিশন কি বলে, যে এই তিনটা রোধ দেখতেও প্যারালাল, নামেও প্যারালাল, মোটেই কিন্তু কনসেপ্টটা এমন না, কারণ প্র্যাকটিক্যালি তার কিন্তু কোনোটাই প্যারালাল থাকে না, এটা আমরা সবাই জানি। আসলে কি মিন করা হয় একটু খেয়াল করো, রোধের এই মাথার নাম দিলাম সাপোজ এ আর ওই মাথার নাম দিলাম বি, দুইটা নাম ভিন্ন কেন? কোয়াইট সিম্পল, রোধের কাজ কি? বাধা দেওয়া। তো কারেন্টের শুরুতে যে বিভবটা ছিল ওটা ক্রস করার পর কিন্তু বিভব সেম থাকবে না, বিভবের পার্থক্য না থাকলে কারেন্ট যায় না। তাহলে একটু খেয়াল করো, এই পর্যন্ত কিন্তু সবই এ, কারণ এর মাঝখানে বিভব পতন ঘটানো বা ড্রপ ঘটানোর মতো কোনো উপাদান নাই। তাহলে একইভাবে এই মাথা সব কয়টা মাথা যারা এর সঙ্গে কানেক্টেড সবাই হচ্ছে এ মাথা। সিমিলারলি এই বি মাথার সঙ্গে যতগুলো কানেক্টেড মাথা আছে সব কয়টাই বি মাথা, কারণ এর মাঝখানে রোধ বা ব্যাটারি বা ক্যাপাসিটর এমন কোনো এলিমেন্ট নাই যারা বিভবের পতন ঘটায় বা জমায় রাখে। সো একটু খেয়াল করে দেখো, এ বি এ বি এ বি, তাহলে আমি কি দাবি করতে পারি না যে এই তিনটা রোধের একটা মাথা এ বিন্দুতে আর বাকি পুরো মাথা আবার বি বিন্দুতে, ওকে? তাহলে ডেফিনেশনটা কি হবে, কতগুলো রোধের এক মাথা একটা সার্টেন পয়েন্টে আর বাকি মাথা আরেকটা সার্টেন পয়েন্টে যদি আনা যায় তাহলে তারা প্যারালাল। কিরকম হতে পারে, এই ছবিটাই দেখতে হয়তো এমন হতে পারে, আনবিলিভেবল লাগতে পারে, কিন্তু আসলে কিন্তু তাই। এই যে এই তিনটা রেজিস্টার প্যারালাল, কারণ তাদের সবার এই মাথা এ বিন্দুতে, সবার ওই মাথা আরেকটা পয়েন্ট বিতে। চেহারা দেখে কিন্তু প্যারালাল ডিসাইড করা যাবে না, ডিসিশনটা হবে এক মাথা একটা সার্টেন পয়েন্টে আর এক মাথা একটা সার্টেন পয়েন্টে কিনা, তারই একটা প্রমাণ আমরা এখনকার অঙ্কটা দেখব। ওকে, প্রথমে আমাদের ডিউটি হচ্ছে এ আর বি মাথা ডিফাইন করা, কারণ তুল্যরোধ এই দুইটা মাথার মধ্যে কিন্তু নির্ণয় করতে বলা হবে। এবার একটু খেয়াল করি, এই মাথার নাম যদি এ হয় তাহলে এই যে পুরো মাথাটাই কিন্তু এ, কারণ এর মাঝখানে এমন কোনো উপাদান নেই যে বিভবের পতন ঘটাতে পারে, বিন্দুর নাম সেম থাকবে। সিমিলারলি এটা যদি বি হয়, এই সকল পয়েন্টগুলো হচ্ছে বি। তাহলে দেখো, দেখে মনে হচ্ছিল রোধ তিনটা পর পর, এটার পর এটা, এটার পর এটা, সিরিজের মতো চেঞ্জ থাকতেও পারে, বাট অ্যাকচুয়ালি কি হলো দেখো, প্রথম রোধটা কার কার মধ্যে অবস্থিত, এ আর বি, দ্বিতীয় রোধটা কার মধ্যে অবস্থিত, বি আর এ, থার্ড রোধটাও কার কার মধ্যে অবস্থিত, এ আর বি। সো আসলে এই ছবিটা এভাবে আঁকার কোনো দরকার নেই, সিম্পলি এখানে কয়টা বিন্দু, যতই দূরে দূরে আঁকি না কেন বিন্দু আসলে দুইটা, আর প্রথম রোধটা এর মধ্যে আঁকবো, দ্বিতীয় রোধটাও এর মধ্যে অবস্থিত, তৃতীয় রোধটাও এর মধ্যে অবস্থিত, চেহারাটা আমাদের পরিচিত, তার মানে এই রোধ তিনটা আসে প্যারালালে। তো প্যারালালে কিভাবে, তিনটা সমান মানের রোধ আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে সেই তুল্য রোধের ডেফিনেশন কিভাবে করছি, 1 বাই তুল্য রোধ 1 বাই আর পি ইকুয়াল টু হবে 1 বাই R1 1 বাই R2 1 বাই R3। তাহলে আমাদের ক্ষেত্রে যেহেতু R1 R2 R3 তিনটারই ভ্যালু সেম আর, তাহলে আমরা লিখতে পারবো 1 বাই R প্লাস 1 বাই R প্লাস 1 বাই R, দ্যাট ইজ 3 বাই R। কিন্তু এটা কিন্তু তুল্য রোধ না, অবশ্যই না, ওকে? তাহলে তুল্য রোধটা কি হবে, উল্টাটা, দ্যাট ইজ R বাই 3। তো মজার ব্যাপার হচ্ছে এই ভ্যালুগুলো যদি এরকম সিম্পল থাকে, সিম্পল বলতে তিনটা রেজিস্টারই যদি থাকে সমান মানের এবং প্যারালালি, তাহলে মনে করবা এখানে ব্রাঞ্চ আছে কয়টা, তিনটা ব্রাঞ্চ, তাদের প্রত্যেকের মান কত, আর। তাহলে আমরা লিখবো এরকম, মান ডিভাইডেড বাই ব্রাঞ্চ সংখ্যা, ওকে? এটা শর্টে পারবো আমরা, যেমন আমাদের ওখানে ব্রাঞ্চ আছে তিনটা এবং প্রত্যেকটা মান হচ্ছে আর, তাহলে সরাসরি অ্যান্সার হচ্ছে R বাই 3।
ওকে, আর আর দুইটা শর্টকাট হচ্ছে এরকম, এরকম যদি রোধ থাকে সাপোজ 4 আর 4, এটা তো একটু আগের ফর্মুলা অনুসারে ব্রাঞ্চ আছে দুইটা এবং সমান মানের রোধ যেহেতু R/2, অ্যান্সার হচ্ছে 2 ওহম। যদি ডিফারেন্ট ভ্যালু থাকে সেই ক্ষেত্রে মনে করবো আমরা এইভাবে, ওকে, সেই 1/R1 1/R2 না করলেও চলবে। কীরকম দেখো, এটা আছে সাপোজ 6 আর এটা আছে 3, তাহলে আমরা সেই যে 1/6 1/3 এটা করে লসাগু করে তারপর যে উল্টাই নিই আমরা সরাসরি পাবো। সেটা আরেকভাবে করা যায়, খেয়াল করে দেখো, এভাবে ভাববা যে এটাকে যদি একটু লসাগু করি তাহলে নিচে আসবে কি 6 গুণ 3, উপরে আসবে 3 যোগ 6, একে যদি উল্টে দিই তাহলে আসবে 6 গুণ 3 উপরে 6 যোগ 3 নিচে। এটাই বলতে চাচ্ছিলাম। লবে থাকবে হচ্ছে গুণফল আর হরে থাকবে হচ্ছে যোগফল। তাহলে কীরকম হলো দেখো, যখন এরকম দুইটা রেজিস্ট্যান্স আছে প্যারালালি সরাসরি বলবা গুণফল বাই যোগফল। তাহলে গুণফল কত 18, যোগফল কত 6 3 9, তাহলে এটা সরাসরি কত 2। তো এরকম বেশ কিছু কম্বিনেশন আছে, এরকম ভাগ সরাসরি মুখোমুখি করা যায়, গুণফল বাই যোগফল, গুণফল বাই যোগফল। এবং মনে রাখবে এটা কিন্তু খাটবে দুইটার জন্য, দুইটা রেজিস্ট্যান্স হলে। আদারওয়াইজ এখন তো ক্যালকুলেটর সবারই আছে, সো ক্যালকুলেটরে এরকম যদি 3-4টা রোধ থাকে তাদের ভ্যালু ইনভার্স করে অবশ্যই অবশ্যই লাস্টে আরেকটা ইনভার্স দিতে কিন্তু ভুলবা না। এটা অনেকেই লাস্টে অ্যান্সারে ভুলে যায় যে 1/R3, এটা চেঞ্জ করে কিন্তু লাস্টে আর ইকুইভ্যালেন্ট বানাতে হবে। এটা কিন্তু আমার অ্যান্সার না, আমার অ্যান্সার কিন্তু তার উল্টাটা। সো অবশ্যই ক্যালকুলেটরে এই ফর্মেই লিখবো, অলওয়েজ ব্র্যাকেট দিয়ে লাস্টে একটা পাওয়ার ইনভার্স করে নিই। তো ছবিতে দেখতে পাচ্ছ 4টা ডিফারেন্ট সার্কিট এবং প্রত্যেকটার জন্য তুল্যরোধ নির্ণয় করতে বলা হয়েছে। তো যদিও তাদের চেহারা একেবারে ডিফারেন্ট, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আসলে তারা একই সার্কিট। ওকে, তো এর মাধ্যমে আমরা আসলে জানতে পারবো চেহারা মেইন না, মেইন হচ্ছে তোমার কনফিগারেশনটা আসলে কেমন, বিন্দু দিয়ে আমরা বুঝতে পারবো। সাপোজ এটা হচ্ছে এ, এই বি, এই এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত, মানে পুরো কম্বিনেশনটা বাদ দিয়ে একটা রোধ লাগালে যদি ভোল্টেজ আর কারেন্ট সেম থাকে তাকে তুল্যরোধ বলে। তো এই তুল্যরোধটা আসলে 5 আর 5 সিরিজেও না, এই 5 আর 5 প্যারালালেও না, কারণ পরপর থাকলে সিরিজ হয় না, আমরা জানলাম। এখান থেকে একটা কারেন্ট গেলে সেই কারেন্ট দুই রাস্তায় ভাগ হয়ে যায়, সো কারেন্ট সেম হওয়ার কোনো চান্স নেই। সো এটা সিরিজ না, এটা আমরা বুঝে গেছি। আর দ্বিতীয় শর্ত হচ্ছে এটা প্যারালাল না, কারণ এই মাথা যদিও সেম, এই মাথা কিন্তু আমরা সেম করতে পারবো না, কারণ মাঝে একটা রেজিস্ট্যান্স আছে, দুই মাথা আলাদা। তো বুঝতে পারতেছি এটা আমাদের জন্য ঠিক একটু টাফ হয়ে গেল অঙ্কটা, কিন্তু সহজ এই জন্য যে এখানে ভ্যালু প্রত্যেকটাই সেম, প্রত্যেকটা সেম ভ্যালু থাকার সুবিধা কি, এটার নাম যদি দাও পি, এটার নাম যদি দাও কিউ, এটা যদি দাও আর, এটা যদি দাও এস, এটা সাপোজ সেই যে জি বিখ্যাত, তাহলে এইটা আমাদের সেই বিখ্যাত একটা ফর্ম দাঁড়ায় গেছে। কিন্তু সেই যে তোমরা নাম পড়তা হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ অনলি থিওরি না, এটা তুল্যরোধ বের করতে অনেক হেল্পফুল। হুইটস্টোন ব্রিজ নীতি কি বলে, যদি পি বাই কিউ এই রোধ দুইটার অনুপাত আর বাই এস এই রোধ দুইটার অনুপাতে সমান হয়, তাহলে বুঝতে হবে মাঝের ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট যায় না। আর কারেন্ট যায় না মানে খোলা ব্রাঞ্চ, ওপেন ব্রাঞ্চ। তাহলে আমরা বুঝে গেছি এখানে 5/5, পি বাই কিউ হচ্ছে 5/5 1, আর আর বাই এস সেটাও 5/5, সেটাও 1। আলটিমেটলি আমরা বুঝে গেছি এই মাঝের ব্রাঞ্চ দিয়ে আসলে কোনো কারেন্ট যায় না, মানে মাঝের ব্রাঞ্চ আসলে নাই, ওপেন। তাই যদি হয় সিচুয়েশনটা দেখো এবার, এখন তো আমাদের জন্য কোয়াইট ইজি, কারণ এই 5 আর 5 আছে সিরিজে, নিচের 5 আর 5 সিরিজে, তারা আবার পরস্পর প্যারালাল। তো আমরা যদি শর্টে লিখি 5 যোগ 5 সিরিজ বলে, আর ওই নিচে 5 যোগ 5 সিরিজ, এই দুইটা পরস্পর প্যারালাল। তাহলে 10 প্যারালাল 10 বলেছিলাম মনে আছে, দুইটা যদি প্যারালাল সেম মানের থাকে তাহলে মান ডিভাইডেড বাই কয়টা ব্রাঞ্চ, তাহলে 10/2 কত 5, তাহলে এটার তুল্যরোধ হচ্ছে 5। এবার দেখো বাকি সবই আসলে সেম। এই যে এটার নাম যদি এ দাও, এটা যদি আবারও বি দাও, আমাদের আগের সার্কিট অনুসারে এখানে একটা মাঝে ব্রাঞ্চ ছিল, তাহলে এই সেই পি কিউ পি আর এস মাঝে একটা ব্রাঞ্চ, এই সেই পি কিউ আর এস আর মাঝে একটা ব্রাঞ্চ গ্যালভানোমিটারের জন্য। সো এটা আসলে ওই হুইটস্টোন ব্রিজ এবং এর অ্যান্সার হবে 5, বুঝতে পারছি। এটা একটু খেয়াল করো, এটা দেখে বোঝা যাচ্ছে না, মানে একটু আগে আমরা একটা অঙ্ক করছিলাম মাত্র একটু আগেই, এই দুইটা খালি ছিল না, ফলে তারা তিনটা হয়ে গেছিল প্যারালাল। বাট এবার এই রেজিস্ট্যান্সটা দিয়ে কিন্তু ঝামেলা করে ফেলছে, এবার আর কেউ সিরিজও না, কারণ প্যারালালও না। আমরা এটা ইজিলি বুঝতে পারবো, সাপোজ এ আর বি নাম দিলাম, এটা যদি এ হয় এই মাথা কিন্তু আর এ হওয়ার সুযোগ নেই, কারণ মাঝে একটা রেজিস্টার পড়ে গেছে, সো ওটার একটা নাম দিলাম সি। এটা যদি সি হয় এটা কিন্তু আর সি হওয়ার সুযোগ নেই, কারণ মাঝে একটা রেজিস্টার, সো এটার নাম ডি। সো বোঝাই যাচ্ছে আসলে এ ডি সি ডি চারটা আলাদা পয়েন্ট, কোনোভাবেই তারা প্যারালাল না, যে সব মাথা এক মাথায় সব মাথা বি মাথায়, ওটা পসিবল না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটার এটাও একই সার্কিট। কিরকম করে দেখো,
এইটা হচ্ছে সেই গ্যালভানোমিটার। ওকে, তাহলে হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে কি হয়, গ্যালভানোমিটারটা থাকে না, তারপর কি থাকে, পি আর কিউ হয়ে যায় সিরিজ, আর আর এস হয়ে যায় সিরিজ। তো খেয়াল করে দেখো, এটা যদি না থাকতো তাহলে এটার নাম পি আর এটা কিউ পরস্পর থাকতো সিরিজে, এটার নাম আর এটার নাম এস, এরা থাকতো পরস্পর সিরিজে। আর মাঝে যদি এটা না থাকতো, সেই পি আর কিউ আর নিচে আর আর এস পরস্পর প্যারালাল। তো এটা আসলে একটা হুইটস্টোন ব্রিজ নীতি, এটার অ্যান্সার 5। আর এটা একটা হুইটস্টোন ব্রিজ, দেখতে অদ্ভুত লাগে তারপরে সত্যি, কারণ খেয়াল করে দেখো এই হচ্ছে সেই গ্যালভানোমিটার ব্রাঞ্চটা। হ্যাঁ, এই যে এই মাথাটা দেখতে পাচ্ছ, এটা ধরে আমি উল্টে ওইখানে রাখবো, তাহলে কি এই যে এরকম একটা খাপের মতো খুলে ওই পাশে চলে যাবে, তো তখন হবে যে এটা দেখতে এটার চেহারা হবে এরকম, এই যে। ওকে, এই হচ্ছে সেই ওই মাথাটা, এবং এই মাথাটাও ধরে উল্টে রাখবো। এখন তাকে দেখো, এই সাপোজ পি, এটা কিউ, এটা হচ্ছে যেটা ছিল গ্যালভানোমিটার, এটা আর, এটা এস। একদম প্রথম ছবির মতো, গ্যালভানোমিটার যদি না থাকে পি কিউ সিরিজ আর আর এস সিরিজ, তার পরস্পর প্যারালাল। ওকে, এই হচ্ছে হুইটস্টোন ব্রিজের মানে মোটামুটি কয়টা কম্বিনেশন পসিবল। সব কটা চেহারা দেখা মাত্রই তোমরা বুঝে যাবে এটা হুইটস্টোন নীতিতে পি বাই কিউ আর বাই এস হলে গ্যালভানোমিটার ব্রাঞ্চটা বাতিল। ওকে, তো সার্কিটের যদি কখনো দেখো সিরিজ প্যারালাল নাই, মোস্ট প্রবাবলি হুইটস্টোনে আছে, কারণ তোমাদের ওয়াই ডেল্টা বাই টাইপের টাফ কম্বিনেশনগুলো দেয় না। সো এই শব্দটা মাথায় রাখবা, কোনো কঠিন কম্বিনেশন পাইলে হুইটস্টোন আমরা একটু খুঁজে দেবো। আচ্ছা, সাপোজ এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলা হয়েছে, তো দেখেই বোঝা যাবে এই দুই দুই কিংবা এগুলো সিরিজেও না প্যারালাল না। তো কিন্তু হুইটস্টোন ব্রিজের একটু আগে যে ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো আমরা দেখাইছি, সেটা যদি একটু খেয়াল রাখো তাহলে দেখতে পাবা এটি সেই গ্যালভানোমিটার ব্রাঞ্চটা। এটা যদি গ্যালভানোমিটার হয়, এটি সেই পি, এটা সেই কিউ আর এস। তাহলে গ্যালভানোমিটার ব্রাঞ্চটা কিন্তু থাকে না, তাহলে পরে থাকে কি, এই দুই দুই সিরিজ কত হবে সেটা 4, আর এই দুই আর দুই সিরিজ সেটা হবে 4, তারা আবার পরস্পর কি প্যারালাল। তাহলে 4 আর 4 প্যারালাল মিলে হবে 2। সো আমি যদি এই পি কিউ আর আর এস এগুলো ইকুইভ্যালেন্ট সার্কিট বের করে ফেলি, তাহলে দেখতে পেলাম সেটা হচ্ছে 2। তাহলে এটার বদলে আমরা তুল্যরোধ হিসেবে বসাতে পারবো 2। ওকে, এই দুই আর দুই কীভাবে আছে, প্যারালাল। সো লাস্ট পর্যন্ত আলটিমেটলি আসবে 2/2, তার অর্ধেক 1। তো এটা খুব একটা চমৎকার নেটওয়ার্ক, সেটা হচ্ছে এরকম দেখো, আর 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 এই যে সার্কিটটা, এটাই কিন্তু বারবার রিপিট করতেছে, রিপিট 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 আপ টু ইনফিনিটি। সো একটা অসীম নেটওয়ার্কের তুল্যরোধ কত হবে আমাদের সেটা নির্ণয় করতে হবে। অসীম বলে আমাদের নির্ণয় করাটা এত ইজি। কীরকম, আমরা এই পরিমাণ যদি ভাবি সার্কিটটুকুকে, হ্যাঁ, তাহলে তাতে কি আর আসলে প্রথমটার সাথে কোনো পার্থক্য আছে? এখানেও আর 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 থেকে শুরু, এখানেও আর 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 থেকে শুরু, এবং অসীম যেহেতু সংখ্যার কোনো লিমিট নেই। তো আসলে বোঝা যাচ্ছে আমরা এই পুরো অংশের যদি তুল্যরোধ বের করতে পারি, ওটাই আমাদের অ্যান্সার। যে এই এতটুকু বাদ দিয়ে যেটুকু, ওটাও কিন্তু নেটওয়ার্ক সেমই, মানে অসীম থেকে 1 বিয়োগ গেলে অসীমই থাকবে। তাই আমরা আসলে নির্ণয় করতে যাচ্ছি এইটার তুল্যরোধ এক্স। তাহলে আমরা এই পুরো সার্কিট এলিমিনেট করে ওই জায়গায় তার তুল্যরোধ এক্সটাকে বসাই দিই। প্রথম অংশটুকু বাতিল রাখছি এই, তাহলে কি থাকলো এখানে আর আর আর, আর ওই পুরা লম্বা লাল নেটওয়ার্কটুকুর বদলে আমরা বলছি তার তুল্যরোধ হচ্ছে এক্স। তো যাই যা হোক না কেন, আমরা বলছি এটারও যা তুল্যরোধ আর এটা নেটওয়ার্ক অ্যাড করলো তাই তুল্যরোধ। সো এই পুরো সার্কিটের তুল্যরোধ আবারও কত হবে, এক্সই থাকবে। ওকে, তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারি, সেই তুল্যরোধ এক্স হবে, এটার তুল্যরোধ আমরা ইজিলি বের করতে পারি। কিরকম, আর আর এক্স কিভাবে আছে, প্যারালাল, তাহলে আর প্যারালাল এক্স, সেই সঙ্গে এই দুটা আর আছে সিরিজে, তো আর প্লাস আর। তো সেটা কিভাবে একটু ক্যালকুলেট করি আমরা, এক্স ইকুয়াল টু, মনে আছে দুইটা রোধ যদি থাকে প্যারালাল, গুণফল বাই যোগফল, তাহলে আর এক্স ডিভাইডেড বাই আর প্লাস এক্স প্লাস 2r। তাহলে আমরা যদি একটু লসাগু করি, তাহলে এখানে আসবে আর এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আর এক্স প্লাস 2r স্কোয়ার প্লাস 2rx। ওকে, গুণ করে দিলাম আমরা, এই আর প্লাস এক্স বামে ডানে গুণ করে দিই, তাহলে আর এক্স এখানে কাটা যাবে। তাহলে পরে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2rx মাইনাস আর স্কোয়ার 2r স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে ওইখান থেকে সলভ করে দেখতে পাবো এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ সলভ করলে আসবে এক্স ইকুয়াল টু সেই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার প্লাস 4ac সেই জিনিস। তাহলে এখানে মাইনাস বি এর ভ্যালুটা আসবে প্লাস 2r প্লাস মাইনাস রুট ওভার সেই 4r স্কোয়ার বি স্কোয়ার, ওকে, মাইনাস 4 ইন্টু এসি, এ হচ্ছে এখানে 1 আর সি হচ্ছে মাইনাস 2r স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4 ইন্টু 2r স্কোয়ার।
ডিভাইডেড বাই 2 ইন্টু 1 2a। তাহলে পরে থাকলো এই 2 দিয়ে ভাগ করলে r প্লাস মাইনাস রুট ওভার এখানে 4 এখানে 4 দুগুণে 8 12 ডিভাইডেড বাই 2 রুটের বাইরে, তাহলে রুটের ভেতরে কত ডিভাইডেড বাই 4, তার মানে 12/4 আর স্কোয়ার। তাহলে পরে থাকলো r প্লাস মাইনাস রুট 3r বা 1 প্লাস মাইনাস রুট 3 টাইমস r। তাহলে এখানে এই মাইনাসটা গ্র্যান্টেড হবে না, কারণ সেক্ষেত্রে রোধ আসবে নেগেটিভ, 1 থেকে 1 এর চেয়ে বড় কিছু বিয়োগ আছে। সো আলটিমেটলি অ্যান্সারটা হবে 1 প্লাস রুট 3 টাইমস r। এই হচ্ছে এই পুরা নেটওয়ার্কের তুল্যরোধ। তো আরেকটা তুল্যরোধ, নেটওয়ার্কটা দেখে মনে হয় অনেকটা হোয়াইটস্টোন ব্রিজ, কিন্তু আসলে কিন্তু না। খেয়াল করে দেখো, হোয়াইটস্টোন যদি হতে হতো এখানে পি, এটা কিউ, এটা আর, এটা এস, সব ঠিক আছে, মাঝে গ্যালভানোমিটার তাও ঠিক আছে, বাট ঝামেলা কোথায়? এবার কিন্তু এই দুইটা বাহুতেও দুইটা রোধ আছে। সো এটা আসলে হোয়াইটস্টোন ব্রিজ নীতি মানে না। তো মেথড কীভাবে করতে হয় সেটাও ইজি, আমরা এখন ওই মেথডে একটু ক্যালকুলেশন করে দেখব। এই জাতীয় ঝামেলার ক্ষেত্রে বা প্রবলেমের ক্ষেত্রে আমরা বাইরে আরবিট্রারিলি একটা ব্যাটারি ধরে নেব। সাপোজ এই হচ্ছে আমি একটা বাইরে ব্যাটারি ধরে নিলাম, ওকে, ব্যাটারির ইএমএফকে ধরলাম ই। এখন এই ব্যাটারি থেকে নিশ্চয়ই একটা কারেন্ট বের হবে, সেটার নাম দিলাম আই। তাহলে এই কারেন্টটা এই টোটাল নেটওয়ার্কে যে বাধা ফিল করবে সেটার নামই তুল্যরোধ। তাহলে আমরা সরাসরি লিখতে পারি ই ইকুয়াল টু আই, আর যে রোধটা ফিল করবে সেটার নামই হচ্ছে তুল্যরোধ। তার মানে আমাদের এটা বের করতে হবে এখন। তাহলে এটা আমরা একটু এভাবে ভাবি, এই আই এখানে অনেক প্যাচ খেয়ে তারপর আবার আই আকারেই ফিরবে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তাহলে দেখো এবার এই আইটা যখন এই পয়েন্টে আসবে নিশ্চয়ই দুই রাস্তায় ভাগ হয়ে যাবে। এই রাস্তায় ধরলাম আমরা, ভাগ হয়ে গেছে I1, তাহলে বাকি পড়ে থাকবে কত? এসছিল হচ্ছে আই, চলে গেল I1, তাহলে এই রাস্তায় যাবে I মাইনাস I1। সেই I মাইনাস I1 তো অবশ্যই এখানে তার কোনো পাথ নেই, একটাই রাস্তা, তো এখান থেকে যেতে বাধ্য I মাইনাস I1। আর এবার এই I1 যখন যাবে 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 এই পয়েন্টে আসার পর আবার দুইটা রাস্তায় ভাগ হবে। সাপোজ এই রাস্তায় ভাগ হলো I2, তাহলে এই রাস্তায় অবশ্যই কত যাবে? আসছিল I1, ভাগ হয়ে গেছে I2, অতএব I1 মাইনাস I2 যাবে এই রাস্তা দিয়ে। ওকে, এখন খেয়াল করো I1 মাইনাস I2 এই রাস্তা দিয়ে আসতেছে, আর এখানে I মাইনাস I1 আসতেছে। তাহলে কারশফের কারেন্ট ল ওয়াইজ এই পয়েন্টে তারা দুইজন যোগ হয়ে তারপর ফ্লো করবে, এবং সেটা কত হবে? I1 মাইনাস I2 এখান থেকে আসছে, আর এখান থেকে আসছে I মাইনাস I1, প্লাস I মাইনাস I1, দ্যাট ইজ I1 বাদ থাকবে I মাইনাস I2। এই কারেন্টটা ফ্লো করবে হচ্ছে এখান থেকে I মাইনাস I2, আর এখানে তো দেখতেই পাচ্ছি এই I2 এদিকে যেতে বাধ্য। ওকে, তারপরে এই যে দেখো I2 প্লাস I মাইনাস I2 যোগ করার পর আবার এই পয়েন্টে কত আসবে? I2 যোগ I মাইনাস I2, I2 কাটা, দ্যাট ইজ আবার I আকারে ফিরে আসবে। সার্কিটটা কমপ্লিট হলো। তো এখন আমাদের ডিউটি হচ্ছে কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করে এটার তুল্যরোধটা নির্ণয় করা। এটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ তুল্যরোধ বের করার। তাহলে সেরকম দেখো এখানে একটা লুপ আছে, লুপ নাম্বার 1, এই আরেকটা লুপ আছে লুপ নাম্বার 2, আরেকটা লুপ কিন্তু আছে এই যে বাইরে যে লুপটা, তাহলে এটার নাম দিলাম লুপ নাম্বার 3। তাহলে একই সঙ্গে কারশফের ভোল্টেজ লটা মনে করো, আমরা 1 নাম্বার লুপে কারশফের ভোল্টেজ ল শর্টে আমরা বলি KVL অ্যাট লুপ নাম্বার 1। তাহলে কীরকম হয় খেয়াল করো, যখন ঢুকতে দেখবা কারেন্ট যদি ওই ডিরেকশনে হয়, মানে তোমার আঙুল চালানোর দিক আর কারেন্টের দিক যদি সেম ডিরেকশন হয়, প্লাস ধরে নিবা। তাহলে কীরকম স্টার্ট করলাম, এই পয়েন্টে ভোল্টেজ কত? I1 ইন্টু আর, এবং সামনে প্লাস। এরপর দেখো এদিকেই কারেন্ট যাচ্ছে, এবং সেই কারেন্টের মান কত? সেটা হচ্ছে I1 মাইনাস I2। তাহলে I1 মাইনাস I2, আর যে রোধের মধ্যে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে R। তাহলে এই লুপ ঘুরে যাচ্ছে 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 যাচ্ছে। এবার দেখো আমি যেদিকে হাত ঘোরাচ্ছি কারেন্ট কিন্তু তার উল্টা ডিরেকশনে, তাহলে এখানে আসবে কিন্তু প্লাস না মাইনাস, এবং সেই কারেন্ট কত? এই ব্রাঞ্চে কারেন্ট ছিল I মাইনাস I1 ইন্টু এখানে রোধের মান হচ্ছে R। যাচ্ছে হাত ঘোরাচ্ছি, এবারও কিন্তু কারেন্ট আমার হাত ঘোরানোর দিকের সাথে উল্টো দিকে, সো এখানেও একটা মাইনাস। তাহলে কত আসবে? I মাইনাস I1 ইন্টু আর, I মাইনাস I1 ইন্টু আর, ঘোরাচ্ছি আবার আগের পয়েন্টে চলে আসছে। তাহলে যে পয়েন্ট থেকে স্টার্ট করবো যখন ওই পয়েন্টে চলে আসবো উইদাউট এনি রিপিটেশন, তাহলে যে কয়টা ভোল্টেজ পাবো সব কয়টা ভোল্টেজের যোগফল হবে 0। এটা নামই কারশফের ভোল্টেজ ল। তাহলে এটা গেল কারশফের ভোল্টেজ ল অ্যাট লুপ নাম্বার 1। এবার লুপ নাম্বার 2 তে নিশ্চয়ই আরো ইজিলি বুঝতে পারবো আমরা, KVL অ্যাট লুপ 2। একই মেথড আবার শুরু করি, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম। শুরুতে যেহেতু একই ডিরেকশনে কারেন্ট, সো প্লাস I2 ইন্টু আর,
যাচ্ছে 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 আবারও প্লাস I2 ইন্টু আর, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এবার কিন্তু নিচে নামার সময় কারেন্টের দিক উল্টা, সো মাইনাস, এবং ওই ব্রাঞ্চের কারেন্টের ভ্যালু হচ্ছে I মাইনাস I2 ইন্টু আর, যাচ্ছে 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 যাচ্ছে, এবারও কিন্তু কারেন্টের ডিরেকশন উল্টা, মাইনাস, এবং এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে I1 মাইনাস I2 ইন্টু আর, করতে 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 আবার আগের পয়েন্টে ফেরত আসলাম। সো এখানে দুইটা ইকুয়েশন, চলকও দুইটা, I1 আর I2, I এর মাধ্যমে অ্যান্সার আসবে। তাহলে এটা সলভ করলে দেখতে পাবা I1 এর ভ্যালু আসবে 3/5 অফ I, টোটাল কারেন্টে 3/5, আর I2 এর ভ্যালু আসবে 2/5 ইন্টু I। তোমরা একটু বাসায় চেক করে দেখবে। তো এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, কারণ I এর মান আমরা জানি না, ওটা আমাদের ধরার রাশি ছিল। এখন একটা লুপ আমাদের বাকি আছে, তাহলে সেটা কীরকম? লুপ নাম্বার 3, ওখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। ওকে, তাহলে দেখো আবারও যে দিক থেকে ঢুকতে শুরু করলাম, তাহলে প্লাস I মাইনাস I1 ইন্টু আর, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আবারও সেই I মাইনাস I1 ইন্টু আর, ওকে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এই পয়েন্টে এসে I মাইনাস I2 ইন্টু আর, এখন আমার ডিরেকশনে কারেন্ট আছে, এবার সরাসরি কী পাচ্ছি? নেগেটিভ মাথা, এবং এখানে কোনো কারেন্ট দেখানোর দরকার নেই, কারণ ভোল্টেজ তো অলরেডি আসছেই ব্যাটারি, যাচ্ছে 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 যাচ্ছে, আবার আগের পয়েন্টে ফেরত আসছি। সো এটা ইকুয়াল টু 0, কার সবাই ভোল্টেজ অ্যাপ্লাই করবে। এখান থেকে দেখতে পাবা E সমান 7/5 টাইমস IR। তো আমাদের আসলে কাজ শেষ। E সমান 7/5 IR, কিন্তু আমরা তো শুরুতেই জানতাম E সমান হচ্ছে I ইন্টু তুল্যরোধ। তাহলে এই দুটো যদি ইকুয়াল করি, I ইন্টু তুল্যরোধ ইকুয়াল টু হচ্ছে 7/5 টাইমস IR। তাহলে আমরা I যদি বাদ দিতে পারি, তাহলে আসলে তুল্যরোধটা হবে এই যে প্রত্যেকটা রোধ R, তার 7/5 ইন্টু R। এটা হচ্ছে একটা সুন্দর মেথড, কখনো যদি খুব অপরিচিত সার্কিট আসে